ইহান যাওয়ার সঙ্গে সঙ্গে মায়া সে লাগেজটা খুলতে বসল। লাগেজটা খুলতেই মায়া চমকে গেল, কেননা লাগেজের একদম উপরের অংশে ছিল লাল এবং নীল রঙের দুইটা জামদানি শাড়ি। মায়া কাঁপা কাঁপা হাতে শাড়ি দুটো লাগেজ থেকে বের করতেই চোখে পড়ল শাড়ির ঠিক নিচে রাখা আছে ছোট বড় বিভিন্ন সাইজের অনেকগুলো জুয়েলারি বক্স। মায়া যেন এখনো বিশ্বাসই করতে পারছে না যে এগুলো তার জন্য তার সেই স্বামী পাঠিয়েছে, যে কিনা গত 5টা বছরে একবারের জন্য তার খোঁজ পর্যন্ত নেয়নি। মায়া একে একে জুয়েলারি বক্সগুলো খুলতে শুরু করলো। ছোট ছোট 5টা জুয়েলারি বক্সে রয়েছে সবসময় ব্যবহার করার মতো ডায়মন্ডের কিছু জুয়েলারি। জান, তুই তো বক্সে রয়েছে ছোট ছোট 2টি ডায়মন্ডের কানের দুল। একটিতে আছে ডায়মন্ডের একটি নাকফুল, অন্যটিতে রয়েছে ডায়মন্ডের লকেটওয়ালা একটা চেন, আর সবশেষেরটাই রয়েছে চোখ ধাঁধানোর সুন্দর একটা ডায়মন্ডের রিং। ছোট ছোট জুয়েলারি বক্সগুলো দেখা শেষে মায়া এবার বড় দুটো জুয়েলারি বক্স খুলল। এগুলোর একটার মধ্যে রয়েছে গর্জিয়াস একটা ডায়মন্ডের নেকলেস, আর অন্যটিতে রয়েছে স্বর্ণের একটা সীতাহার। এতগুলো জুয়েলারি একসাথে দেখে মায়ার মাথা ভোবো করে ঘুরছে। মায়ার মনে হচ্ছে কেউ হয়তো ছোটোখাটো একটা জুয়েলারি শপ লুট করে নিয়ে এসে তার সামনে রেখে দিয়েছে। জুয়েলারি বক্সগুলো রেখে লাগেজের মধ্যে আরও কী কী আছে তা দেখতে নিলে হঠাৎই মায়া খেয়াল করলো যে লাগেজের মধ্যে একটা ল্যাপটপ এবং ফোন রয়েছে, আর বাকি পুরোটা লাগেজ ভর্তি করা রয়েছে বিভিন্ন ধরনের চকলেট দিয়ে। ফোনটা অন করতেই মায়া দেখলো যে ফোনে আগে থেকে সব কিছু সেট করা আছে। ফোনের বিভিন্ন ফাংশন চেক করতে করতে কন্ট্যাক্টে গিয়ে মায়া দেখলো যে মাই হাজব্যান্ড দিয়ে সেভ করা একটা নাম্বার, আর সেই সাথে লাগেজের ভিতরে রয়েছে ছোট্ট একটা সিরকোটটা খুলতে মায়া দেখলো ওর মধ্যে লেখা রয়েছে, খুব শীঘ্রই ফিরছি তোমার কাছে, মেনে নেবে তো নিজের অচেনা সঙ্গিনীকে। সিরকোট পড়ে নাম্বারটা, সেভ করা নাম্বারটা দেখতে দেখতে মায়া ভাবতে থাকলো, লাগেজটা যেহেতু মায়ের জন্য তার স্বামী পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই এই ফোনে সেভ করা নাম্বারটা এবং ছোট্ট এই সিরকোটটা তার স্বামীর পাঠানো। এসব ভেবে মায়া মনে প্রশ্ন জাগলো, তবে কি তার স্বামী চাইছে যে মায়া তার সাথে যোগাযোগ করুক? এসব ভেবে মায়ার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তবে মায়া পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তখনই চলে গেল ঈশিতার কাছে। মেয়েটা হয়তো এইমাত্রই ঘুমিয়েছিল। হঠাৎই মায়ের ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় ঈশিতার। ঘুম ঘুম চোখ নিয়ে শোয়া থেকে উঠে বসতেই মায়া ঈশিতাকে ফোনে থাকা সেই নাম্বারটা দেখে জিজ্ঞেস করলো, ঈশিতা দেখতে নাম্বারটা চিনিস কিনা? ঈশিতার চোখ থেকে এখনো ঘুম কাটেনি, তাই সে ঘুম ঘুম চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, একটা নাম্বার দেখানোর জন্য তুই আমাকে ঘুম থেকে টেনে তুললি? এটা তো সকালেও দেখানো যেত। ঈশিতার কথায় পাত্তা না দিয়ে মায়া আবারও জিজ্ঞেস করলো, এসব কথা বাদ দিয়ে তুই দেখ না এই নাম্বারটা চিনিস কিনা। ঈশিতা আবার মায়ের কথা মতো ভালোভাবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখলো। কিছুটা সময় দেখার পরে হঠাৎ ঈশিতা বলে উঠল, এই নাম্বার তুই কোথায় পেলি? এটা তো ইহান ভাইয়ের নাম্বার। মায়া ঈশিতাকে আবরার নামক ওই লোকটার তার রুমে গিয়ে লাগেজ দিয়ে আসা থেকে শুরু করে লাগেজের ভিতরে পাওয়া সিরকুট পর্যন্ত সব কিছু বলল। যদি ঈশিতা এগুলোর বিষয়ে আগে থেকে জানতো, তবুও সে মায়ের সামনে কোনো কিছু না জানার ভান করে বলে উঠল, তার মানে খুব শীঘ্রই ভাইয়া দেশে ফিরবে আর তোর সাথে নতুন করে সংসার শুরু করবে। মায়া ঈশিতার সঙ্গে বেশ কিছুক্ষণ এসব বিষয়ে কথা বলে তারপর নিজের রুমের দিকে ফিরে এলো। মায়া আর কিছু ভাবতে পারছে না। আজকের দিনের প্রতিটা ঘটনাই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। মায়ার কাছে মনে হচ্ছে সে হয়তো স্বপ্ন দেখছে, এখনই হয়তো ঘুম ভেঙে যাবে আর সব কিছু আবারও আগের মতোই হয়ে যাবে। মায়া অনেকটা সময় তার স্বামী দেওয়া সেই ফোনটা হাতে নিয়ে বসে বসে ভাবতে থাকলো যে তার স্বামীকে কল করবে কিনা, কিন্তু অনেক চিন্তা ভাবনার পরে মায়া সাহস যুগেই একটা কল করতে পারলো না। বিভিন্ন ভয় মায়ার মনে জেগে বসলো। মায়া কল করলে তার স্বামী যদি রেগে যায়, যদি হিতে বিপরীত হয় তখন, অথবা এত এত গিফট পেয়ে মায়া লোভের বসে তার স্বামীকে কল করেছে ভেবে তার স্বামী যদি তাকে ভুল বোঝে। অনেকটা সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করে মায়ার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই সে সব কিছু আবার আগের মতো গুছিয়ে রেখে চুপচাপ বিছানার একপাশে শুয়ে পড়ল। ওইদিকে ইহান এতক্ষণ তার রুমে বসে ল্যাপটপের স্ক্রিনে মায়া কী করছে না করছে সে সব কিছু দেখছিল। কিছুক্ষণ আগে ইহান যখন লাগেজটা দিতে মায়ের রুমে এসেছিল, তখন সে মায়ের রুমে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে গেছে। ইহান আসলে দেখতে চেয়েছিল যে তার দেওয়া গিফটগুলো হাতে পাওয়ার পরে
মায়ার রিয়াকশন কেমন হয়? ইহান ভেবেছিল মায়া তার নাম্বার পাওয়ার পরে হয়তো তাকে একটা বার কল করবে, কিন্তু সে যখন দেখলো যে মায়া অনেকক্ষণ ফোন হাতে নিয়ে বসে থাকার পরেও ফোনটা বালিশের একপাশে রেখে বিছানায় শুয়ে পড়েছে, তখন ইহান নিজেই অধৈর্য হয়ে মায়াকে দেওয়া ওই ফোনে কল করল। মায়া মাত্রই চোখ বুজছিল, তখনই হঠাৎ কারো কল এলো। মায়া দেখলো তার স্বামীর দেওয়া সে ফোনটায় কারো কল এসেছে, তাই সে দ্রুত উঠে ফোনটা হাতে নিল। ফোনটা হাতে নিতেই তার চোখের সামনে ভেসে ওঠে ফোনের স্ক্রিনে মাই হাজব্যান্ড লেখা নামটা। ফোনের স্ক্রিনে ভাসতে থাকা নামটা দেখে মায়ার মনে হলো গত 5 বছরের অপেক্ষার আজ হয়তো অবসান ঘটল। তাই সে দেরি না করে দ্রুত কলটা রিসিভ করে ফেলে। এদিকে ইহান ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে দেখছে যে তার বউ তার প্রথম কল পেয়ে কথা বলার জন্য ঠিক কতটা ছটফট করছে। মায়া দুবার রিং হওয়ার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে কলটা রিসিভ করে ফেললো ঠিকই, কিন্তু কলটা রিসিভ করার পরে কয়েক মিনিট অতিবাহিত হয়ে গেলেও কোনো কথা বলল না। মিনিট কয়েক ইহান বা মায়া কেউই কোনো কথা বলল না। নীরব থেকে শুধু একে অন্যের নিঃশ্বাসের শব্দ শুনতে থাকলো, আর সেই সাথে মায়া নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। প্রায় 5 মিনিট পরে নীরবতা ভেঙে ইহানে প্রথমে বলে উঠল, কেমন আছো বউ পাখি? মায়ের নীরবতা ভাঙার জন্য যেন ইহানের বউ পাখি নামক এই ছোট্ট ডাকটাই যথেষ্ট ছিল। এই ডাকটা কানে আসার সঙ্গে সঙ্গে মায়ার নীরবতা ভেঙে হু হু করে কেঁদে উঠল। কই, বাবা মায়ের মৃত্যুর পরে আজ পর্যন্ত কেউ তো তাকে এত মায়া করে ডাকেনি। সমাজ তাকে এতিম বলে আখ্যায়িত করেছিল। মামা মামি সবসময় অপয়া বলে ডেকেছে, শ্বশুর শাশুড়ি ভালোবেসে মায়া বলে ডেকেছে, তবে এমন মায়াবী ডাক আজ অবধি মায়া কখনো শুনেনি। ল্যাপটপের স্ক্রিনে মায়াকে এভাবে কান্না করতে দেখে ইহান মায়ার কান্না থামানোর জন্য ফোনের অপর পাশ থেকে বলল, আমি তো ভেবেছিলাম যে এবার ফিরে এসে আমার মায়াপুরীর সঙ্গে নতুন করে সংসার শুরু করব, কিন্তু আমার মায়াপুরীটা হয়তো তা চায় না, তাই তো স্বামীর ফোন পেয়ে এভাবে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিয়েছে। মায়া এবার কোনো রকমে কান্না থামিয়ে কিছুটা ফুফাতে ফুফাতে বলল, চাই তো, খুব করে চাই। মায়ার জবাব শুনে ইহান মুচকি হেসে বলল, তাই বুঝি? তবে যে আমায় ছাড়াই শ্বশুর বাড়িতে নিজের সুখের সংসার গুছিয়ে নিয়েছ? মায়া আবারও ঠিক একইভাবে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করতে করতে বলতে শুরু করলো, গত 5টা বছরে আমি হয়তো নিজের একটা সংসার সাজাতে পেরেছি, তবে সেই সংসারের পুরোটা জুড়েই ছিল অপূর্ণতার ছায়া। ইহান আবার ঠান্ডা গলায় মায়াকে বলল, একটাবার বললেই তো পারতে, অনেক আগেই চলে আসতাম তোমার কাছে। ইহানের কথার উত্তরে মায়া সোজাসাপটা জবাব দিল, ভীষণ ভয় হতো, কারণ আপনি তো এই বিয়েটা কোনোভাবেই মানতেন না। তাই আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে যদি আপনি রেগে গিয়ে আমার কাছ থেকে আপনার পরিচয়টুকু ছিনিয়ে নেন। ইহান আর কথা বাড়ালো না, শুধু মায়াকে এটুকুই বলল যে খুব শীঘ্রই তোমার সংসারে অপূর্ণতার ছায়া কেটে গিয়ে পূর্ণতার আলো ছড়াবে চারদিকে। শীঘ্রই আমাদের একটা সংসার হবে। আমি খুব শীঘ্রই ফিরবো আমার বউ পাখির কাছে। কথাগুলো বলে ইহান ফোনটা কেটে দিল। ইহান ফোন কেটে দেওয়ার পরেও মায়া অনেকটা সময় ফোনটা নিজের বুকের সঙ্গে মিশিয়ে রাখল। গত 5 বছরে জমিয়ে রাখা ভালোবাসাময় আবেগ এবং অনুভূতিগুলো আজ যেন হাতছানি দিচ্ছে মায়ের কাছে এসে। সে রাতে আর কারোই ঘুম হলো না। পাশাপাশি রুমে শুয়ে রাত জাগা পাখির মতো ছটফট করলো দুজনেই। পরদিন সকালে কলিং বেলের শব্দে ঘুম ভাঙল ঈশিতার। ঈশিতা গুম গুম চোখ নিয়ে দরজা খুলতে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ। হঠাৎ ঈশিতার চোখ থেকে ঘুম উড়ে গেছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা সে লোকটার দিকে। সোজা বাংলায় বলতে গেলে ঈশিতা এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির উপরে ক্রাশ খেয়েছে। ঈশিতা তো তার সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকে মনে মনে অনেক স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল, কিন্তু ঈশিতা সেসব জল্পনা কল্পনার মাঝে এক বালতি পানি ঢেলে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি প্রথমে ঈশিতাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে তারপর বলে উঠল, তুমি নিশ্চয়ই এখানকার মেয়ে। তোমার স্যারকে গিয়ে বলো ওনার বন্ধু আকাশ এসেছে। আকাশের কথা শুনে ঈশিতা আবার নিজের দিকে তাকালো, আর নিজের দিকে তাকাতে সে খেয়াল করলো যে তার পরনে এখনো রাতের ঘুমোতে যাওয়ার আগের পরা সে গেঞ্জি আর প্লাজো রয়েছে, আর চুলগুলো তো পুরোই এলোমেলো, দুই পাশে বেনুনি করা। বেলা বাজে 11টা, এখনও সে মুখটা পর্যন্ত ধোয়নি। সব মিলিয়ে সত্যি তাকে কাজের বেটি রহিমার চেয়ে কোনো অংশে কম লাগছে না। তবে এত কিছুর পরেও সে কিছুতেই নিজের এত বড় অপমান মেনে নিতে পারল না।
তাই ঈশিতার আগে গজগজ করতে করতে বাইরের রুমের দিকে চলে গেল। ঈশিতা ইহানের রুমে গিয়ে আকাশের কথা বলার কয়েক সেকেন্ডের মাথায় ইহান তড়িঘড়ি করে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে এলো। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় আকাশকে বসে থাকতে দেখে ইহান দ্রুত আকাশের হাত ধরে টানতে টানতে ফ্ল্যাটের বাহিরের দিকে রওনা হলো। ইহান চাইছে না যে এই মুহূর্তে আকাশ আর মায়ার দেখা হোক, কেননা আকাশ যদি মায়ের সামনে একবার ইহানকে নাম ধরে ডাকে তাহলে ইহান মায়ের কাছে হাতে নাতে ধরা পড়ে যাবে। ইহান আকাশের হাত ধরে টানতে টানতে প্রায় ফ্ল্যাটের দরজা পর্যন্ত চলে গিয়েছিল। তখনই হঠাৎ পেছন থেকে মায়া ইহানকে ডেকে বলল, আবরার ভাইয়া, ঈশিতা বলল আপনার একটা ফ্রেন্ড এসেছে, তাই আপনাদের জন্য কফি বানিয়ে নিয়ে এলাম। আকাশ পিছন ঘুরে মায়াকে দেখার সঙ্গে সঙ্গে স্পষ্ট স্বরে বলে উঠল, মাশাল্লাহ ভাই, এ তো দেখছি দিনের বেলায় চাঁদ উঠে গেছে। আকাশ তার কথা শেষ করার আগে ইহান তাকে কনুই দিয়ে সজোরে পেটে আঘাত করল। ইহানের কনুইয়ের কুথা খেয়ে আকাশ ব্যথায় কুঁকড়ে উঠল। তবে ইহানের এই মুহূর্তে সেদিকে কোনো খেয়াল নেই। ইহানের মাথায় এই মুহূর্তে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো এইমাত্রই মায়া আবারও তাকে ভাইয়া বলে সম্বোধন করেছে। মায়ার মুখে আবারও ভাইয়া ডাক শুনে ইহান বরাবরের মতোই সেতে উঠল এবং দাঁতে দাঁত চেপে মায়াকে উদ্দেশ্য করে বলল, তোমাকে বলেছি না আমাকে ভাইয়া বলবে না। মায়া মুখে কিছু না বলেও শুধু মাথা নাড়িয়ে কপের মগ দুটো রেখে চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। মায়া চলে যেতে আকাশ ইহানকে বলল, মেয়েটা তোকে আবরার ভাইয়া বলে ডাকলো কেন? তোর নাম তো ইহান। ইহান কোনো রকমই কথাটা কাটানোর জন্য বলল, ও তোকে তো কখনো বলা হয়নি, আমার পরিবারের সবাই আসলে আমাকে আবরার বলেই ডাকে। আকাশ খুব স্বাভাবিকভাবে ইহানের কথাটা বিশ্বাস করে নিল। আকাশ সরাসরি ইহানকে প্রশ্ন করল, মেয়েটা কি তোর আপন বোন? আকাশ কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে ইহান বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, না না, কী রে শালা, তোর যে এমন একটু পরীর মতো বোন আর কাজিন আছে কখনো তো বলিসনি। সে যাই হোক, তোর কাজিন কিন্তু মাশাল্লাহ, আর পাত্র হিসাবে আমিও কিন্তু খারাপ না। আর এই মুহূর্তে আমার কোনো মুরব্বি না থাকায় আমি নিজে না হয় নিজের বিয়ের প্রস্তাবটা দিলাম, একটু ভেবে দেখিস। এতক্ষণ ঠান্ডা মাথায় আকাশের কথাগুলো শুনে এবার ইহান ইচ্ছামতো কয়টা কিলঘুষি বসিয়ে দিল আকাশকে, আর মারতে মারতে বলতে থাকলো, শালা হারামজাদা, আমার বউয়ের বিয়ের প্রস্তাব আমাকে দিচ্ছিস? লুচ্চা শালা, নিজের চোখের প্রতি মায়া থাকলে দ্বিতীয়বার আর ওর দিকে তাকাবি না। ওইটা আমার বোন না, বউ হয়, সম্পর্কে তোর ভাবি। আজ থেকে ভাবিস ওইটা তোর মায়ের পেটের বোন। আকাশের কাছে এই মুহূর্তে ইহানের মার খাওয়া এবং কথা শোনার পরে তার শরীরের ব্যথার চেয়ে মনের ব্যথাকে বেশি মনে হচ্ছে। তাই তো আকাশ ব্যথিত মন নিয়ে ইহানকে প্রশ্ন করল, ভাই, তুই দেশে ফিরেছিস 3 দিন হলো, আর এই 3 দিনের মধ্যে বিয়েও করে নিলি, তাও আবার আমাকে না জানিয়ে। আর আমার কথা বাদই দিলাম, তুই ঈশানকে ছাড়া কিভাবে বিয়ে করে ফেললি? আকাশের থমথম মুখের দিকে তাকিয়ে ইহান বুঝতে পারল যে ইহানের বিয়ের কথা শুনে আকাশের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তাই ইহান ভেবে নিল যে আকাশকে সবটা জানিয়ে দিবে। তবে এই মুহূর্তে ড্রয়িং রুমে বসে এসব কথা বলা ঠিক হবে না, কারণ মায়া বাসায় রয়েছে, যখন তখন এখানে এসে পড়তে পারে। তাই তো ইহান আকাশকে নিয়ে তার রুমে চলে গেল। পুরো 1 ঘন্টা সময় নিয়ে ইহান আকাশকে সব কিছু খুলে বলল। সব কিছু শুনে আকাশ বলল, তুই বিয়ে করেছিস 5 বছর আগে, আর আমি তোর সাথে রয়েছি গত 8 বছর ধরে। 5 বছর আগে দেশে এসে বিয়ে করে গিয়েছিলি, একবারের জন্য আমাকে জানানোরও প্রয়োজন বোধ করিসনি। আকাশের কথার উত্তরে ইহান সোজা সাপটাভাবে জবাব দিল, আমি ইচ্ছে করেই কাউকে জানাইনি এই বিয়ের কথাটা, কারণ আমি নিজেই তো এই বিয়েটা মানতাম না। ইহানের কথা শুনে আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, গত 5টা বছরে তুই একটা বারের জন্য মেয়েটার খোঁজ নিসনি, আর 5 বছর পরে যে মেয়েটাকে দেখলি অমনি সঙ্গে সঙ্গে সৌন্দর্যের প্রেমে পড়ে গেলি, আর তারপরে সংসার করার জন্য ছুটে চলে আসলি দেশে। তোর কি মনে হয় মেয়েটা যখন তোর আসল পরিচয় জানবে তখন কি এত সহজে তোকে মেনে নেবে? যদিও আকাশের বলা কথাগুলো যুক্তিসম্মত, তবুও ইহান সেই কথায় খুব একটা পাত্তা দিল না। সে শুধু আকাশকে বলল, ও সবার মতো নয়, ও পুরোই আলাদা। আমি বলছি না যে আমি ওর সাথে অন্যায় করিনি, আমি জানি যে আমি ওর সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য। তবে সেই সাথে আমি এটাও জানি যে ও যেদিন আমার আসল পরিচয়টা জানবে সেদিন সব বলেই আমাকে আপন করে নেবে। ইহান এবার নিজের কথা শেষ করে আকাশকে জিজ্ঞেস করলো, কিন্তু তুই নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো বাদ দিয়ে লাগেজ গুছিয়ে এখানে চলে এসেছিস কেন? ইহানের কথা শুনে আকাশ দীর্ঘশ্বাস ছেড়ে মুখে একটা মিথ্যে হাসি ঝুলিয়ে বলল,
তুই তো জানিসই 10 বছর বয়সে বাবাকে হারিয়েছি। তার 2 বছর পরে মাও আবার নতুন করে অন্য একজনকে নিয়ে নিজের সংসার গুছিয়ে নিয়েছে। পরিবার বলতে বর্তমানে আমি ছাড়া আমার কেউ নেই। তবে হ্যাঁ, গতকাল গিয়ে মায়ের সঙ্গে দেখা করে এসেছে। মায়ের নতুন সংসারে আমার 10 বছর বয়সী ছোট্ট একটা বোনও আছে। ওর জন্য অনেকগুলো গিফট পৌঁছে দিয়ে এসেছি। আমার মা তো নতুন দায়িত্বের ভিড়ে চাপা পড়ে নিজের পুরনো সন্তানটাকে ভুলেই গেছে। আর জানিস, আমার নিজের বাড়িতে আমি ফিরেছি শুনে গত 2 দিনে আত্মীয় স্বজনের ভিড় জমে গেছে। কিন্তু অত বড় একটা বাড়িতে এত এত মানুষের মধ্যে আমার একটাও আপন মানুষ নেই রে। তাই তো তোর কাছে চলে এলাম। যদি তোর অসুবিধা না হয় তাহলে কটা দিন তোর বাসায় থেকে ঘুরে ফিরে তারপর না হয় লন্ডনে চলে যাব। আকাশের কথা শুনে অবাক হয়ে ইহান আকাশকে জিজ্ঞেস করলো, কিছুদিন ঘুরে ফিরে লন্ডনে ফিরে যাবি কেন? তুই না বললি এবার দেশে ফিরে বিয়েটা করে ফেলবি? আকাশ নিজের বুকে হাজার কষ্ট চাপা দিয়ে ইহানের চোখের দিকে তাকিয়ে বলল, কোনো বাবা মা কি চাইবে নিজের আদরের সন্তানকে আমার মতো এতিম ছন্নছাড়া ছেলের হাতে তুলে দিতে? ইহান বুঝতে পারল যে তার প্রশ্নে আকাশের বুকের ভিতরে থাকা ক্ষতগুলো আরও গভীর হচ্ছে। তাই সে আর আকাশকে কোনো প্রশ্ন না করে শুধু বলল, তোকে তো আমার বিষয় সবটাই জানালাম। খেয়াল রাখিস মায়া যেন কোনো কিছু বুঝতে না পারে। আর বলেও আমাকে ইহান বলে ডাকিস না। ইহানের কথা শেষ হতেই আকাশ জটপট জিজ্ঞেস করলো, ও হ্যাঁ, তখন ভাবি তোকে কী নামে যেন ডাকলো? আবরার। আর আমি মায়ের কাছে নিজের পরিচয় প্রকাশ করার আগ পর্যন্ত তুই আমাকে এই নামেই ডাকবি। আকাশ আবার ইহানের পিঠ চাপড়াতে চাপড়াতে বলল, ওকে শালা, তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। ইহান আর আকাশের কথার মাঝে তখনই সেই রুমে উপস্থিত হয় ঈশিতা। এখন আর ঈশিতা সকালের মতো অতটা এলোমেলো অবস্থায় নেই। সুন্দর পরিপাটিভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে সে। ঈশিতা অবশ্য বেশ কিছুক্ষণ আগেই এসেছিল ইহান আর আকাশকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে। কিন্তু তখন আকাশ নিজের পরিবার সম্পর্কে সব কিছু ইহানকে বলায় এসে দরজার পাশে দাঁড়িয়ে সেসব শুনে ফেলেছিল। ঈশিতার এখন আকাশ নামের ছেলেটার জন্য ভীষণ মায়া হচ্ছে। ঈশিতা রুমের ভিতরে আস্তে আস্তে অবাক হয়ে ভাবতে থাকে, এত সুন্দর প্রাণবন্ত একটা লোক, অথচ তার ভিতরে সীমাহীন কষ্টের বিচরণ। তবুও লোকটা সব কষ্ট নিজের ভিতরে লুকিয়ে কি সুন্দরভাবে সবার সঙ্গে আনন্দে মেতে থাকার চেষ্টা করে। ঈশিতাকে আসতে দেখে ইহান প্রশ্ন করল, কিরে, কিছু বলবি? ঈশিতা মাথা নাড়িয়ে জবাব দেয়, হ্যাঁ ভাইয়া, খাবার রেডি করা হয়েছে, তোমরা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসো। ঈশিতার বলা কথা শেষ হলে ইহান আকাশকে উদ্দেশ্য করে বলল, তোর সাথে পরিচয় করিয়ে দেই, এটা হলো আমার আর ঈশানের কলিজার টুকরো ঈশিতা। আর ঈশিতা, ও হলো আমার ফ্রেন্ড আকাশ। আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। ঈশিতা কোনো কথা না বাড়িয়ে শুধু মাথা নাড়িয়ে ইহানের কথায় সম্মতি জানালো। এই মেয়েটাই যে ইহান এবং ঈশানের বোন। ঈশিতা সেটা শুনে এক মুহূর্তের মধ্যে আকাশের চোখ কপালে উঠে গেল। কেননা আকাশ তো সকালে তার পরিচয় না জেনেই তাকে এই বাসার মেড ভেবে 2-1 কথা বলে ফেলেছিল। ঈশিতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ ইহানকে বলল, জানিস, আমি তো অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি। ইহান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই আবার কি করলি? আকাশ মাথা নিচু করে আস্তে করে বলল, আমি যখন এসেছিলাম তখন তোর বোনই ফ্ল্যাটের দরজা খুলে দিয়েছিল। ইহান আকাশের কথা শুনতে শুনতে খুব স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ, তো কি হয়েছে? আকাশ আবারও আমতা আমতা করে বলতে শুরু করলো, আমি আসলে সকালে ওকে দেখে ভেবেছিলাম যে ও তোদের বাসার মেড। তাই আমি ওকে বলেছিলাম যে তুমি নিশ্চয়ই এখানকার মেড, তোমার স্যারকে গিয়ে বলো ওনার বন্ধু আকাশ এসেছে। বিশ্বাস কর, সকালে ও যেভাবে ছিল তা দেখে আমি সত্যি বুঝতে পারিনি যে ও তোর বোন হতে পারে। আকাশের কথা শুনে ইহান হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে শুরু করলো। কিছুক্ষণ পরে সবাই একসাথে খাবার টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিল। মায়ের খাওয়া শেষ, তাই মায়া কিচেনে কিছু একটা আনতে গিয়েছিল। এদিকে ঈশিতার খাওয়াও প্রায় শেষ। তখন ইহান ঈশিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ইসু। ঈশিতা এতক্ষণ খেতে খেতে আর চোখে আকাশকে পর্যবেক্ষণ করছিল। প্রথম দেখাতেই ঈশিতা আকাশের প্রতি বেশ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তার হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি বাসা বেঁধেছে। হঠাৎ ভাইয়ের ডাকে ঈশিতা হকচকিয়ে গিয়ে কোনো রকমে বলল, হ্যাঁ ভাইয়া, কিছু বলবে? তখন ইহান মুখ টিপে হাসতে হাসতে বলল, এখন থেকে তুই একটু বাসায় ভালোভাবে চলাফেরা করিস। ঈশিতা ভাইয়ের কথার অর্থ না বুঝে জিজ্ঞেস করলো, কেন ভাইয়া, কি হয়েছে? ইহান এবার আর নিজের হাসি কন্ট্রোল করতে পারল না। সে জোরে জোরে হাসতে হাসতে বলল, আজকাল হঠাৎ করে তোকে কেউ দেখলেই বাসার কাজের বুয়া ভেবে ভুল করছে। এই দেখ না, সকালে আকাশ
আমাকে জিজ্ঞেস করেছিল তোকে আমি প্রতি মাসে কত টাকা করে বেতন দেই। বাইরে এভাবে তাকে নিয়ে ইয়ার্কি মারা দেখে ঈশিতা প্লেটের খাবারটুকু শেষ না করে রাগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে চলে গেছে। আর এদিকে আকাশ বোকার মতো তাকিয়ে রইল ইহানের দিকে। আকাশ ভাবতেও পারেনি যে ইহান বড় ভাই হয়ে এভাবে ছোট বোনের পেছনে লাগবে। আজ সারাটা দিয়ে ইহানের মাথায় সকালে আকাশের বলয় কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। ইহান ভাবতে থাকে আকাশ যেমনটা বলেছে সত্যি যদি সব কিছু তেমনই হয়, মায়া যখন জানবে যে ইহান মায়াকে দেখার পর মায়ার প্রতি দুর্বল হয়েছিল, তখন যদি মায়া এটা ভাবে যে ইহান তার সৌন্দর্যের প্রেমে পড়ে ফিরে এসেছে, এসব ভেবে মায়া যদি তাকে মেনে না নেয়। ইহানের নিজের মধ্যে এত সংশয় লুকিয়ে রাখতে পারল না। তাই তো রাতে ইহান আবারও আগের দিনের মতো মায়াকে কল করলো। কল করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কলটা রিসিভ হয়ে গেল, কারণ মায়া এতক্ষণ ফোনটা হাতে নিয়ে বসে বসে তার স্বামীর একটা কলের অপেক্ষায় ছিল। ফোন রিসিভ করতে মায়া উতলা হয়ে বলে উঠল, হ্যালো, কেমন আছেন আপনি? ইহান তার বউ পাখি কেমন সাবলীলভাবে কথা বলতে দেখে মুচকি হেসে উত্তর দিল, বিয়ের 5 বছর পরেও সিঙ্গেল লাইফ নিয়ে মানুষ যেমন থাকতে পারে তেমনই আছি। মায়া এবার রসিকতা করে ইহানকে বলল, কে বলেছে আপনাকে সিঙ্গেল থাকতে? আপনার তো একটা ব্যক্তিগত বউ পাখি আছে, তার কাছে চলে আসলেই তো পারেন। ইহান আবার হঠাৎ একটু সিরিয়াস ভঙ্গিতে মায়াকে বলল, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। মায়া উৎসুক হয়ে বলল, হ্যাঁ বলুন। ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, যদি কখনো জানতে পারো যে আমি প্রথমে তোমার রূপ দেখে তোমার প্রতি আকৃষ্ট হয়েছিলাম, তবে কি আমায় মেনে নেবে? ইহানের কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরে মায়া নির্দ্বিধায় বলে উঠল, এখানে না মানার তো কিছু নেই। নারীর সৌন্দর্য তো তার স্বামীরই হক, আর আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টির পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। আল্লাহ তাআলা আমাকে যতটুকু সৌন্দর্য দান করেছে, সেটা হয়তো আপনার মনে আমার প্রতি কিছুটা অনুভূতির সৃষ্টির জন্যই ছিল। ইহান মুগ্ধ হয়ে যায় মায়ার মুখে এমন উত্তর শুনে। তাই ইহান মনে মনে ভাবতে থাকে যে তার মা তার জন্য সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিল। আর সেই সঙ্গে দুষ্টুমি করে মায়াকে বলল, আমাকে অবশ্য তোমার পাশে একটু বেশি বেমানান লাগবে। ফোনের এই পাশ থেকে মায়া অবাক হয়ে প্রশ্ন করল, কেন? ইহান আবারও দুষ্টুমি করেই বলল, আমার গায়ের রঙটা একটু বেশি কালছে তো, সেই জন্য আর কি। কোথায় তুমি আর কোথায় আমি, পুরাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। আচ্ছা, আমাকে দেখার পর যদি তোমার পছন্দ না হয়? মায়া আবার গাল ফুলিয়ে বলল, আপনি আর কখনো এভাবে বলবেন না। আপনি কালো হলেও আমার স্বামী, পশা হলেও আমার স্বামী। আপনি কালো হন বা পশা, আমার চোখে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ হবেন। আর আপনি হয়তো জানেন না যে শ্যামবর্ণ হলো পুরুষ মানুষের সৌন্দর্যের রং। ইহান মুচকি হেসে বলল, এই ডায়ালগটা কি তোমার শাশুড়ির থেকে শিখেছ? ইহানের কথার অর্থ না বুঝে মায়া জিজ্ঞেস করল, মানে? ইহান আবার হাসতে হাসতে বলল, আমি যখন নিজের গায়ের রং নিয়ে কোনো কথা বলি, তখন তোমার শাশুড়িও সেম ডায়ালগটাই দেয়। বলে যে শ্যামবর্ণ হলো পুরুষ মানুষের সৌন্দর্যের রং। এসব কথা শেষে ইহান বলল, তৈরি থেকো বউ পাখি, খুব শীঘ্রই তোমার অচেনা সঙ্গিনী তোমার কাছে চিরচেনা পুরুষ হয়ে উঠবে। ইহানের কথা শুনে মায়া ভীষণ আনন্দিত হলো। তারপর খুশি মনে তারা আরও বেশ কিছু সময় একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। পরদিন সকালে ঈশিতা ঘুম থেকে উঠে সকালবেলার সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে ছাদে চলে গেল। কিন্তু ছাদের দরজা পর্যন্ত গিয়ে সে দেখল ছাদের এক পাশে আকাশ খালি গায়ে ওয়ার্কআউট করছে। আকাশকে ওয়ার্কআউট করতে দেখে ঈশিতা ছাদের দরজার পাশে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে আকাশের গেমে যাওয়া বডির দিকে তাকিয়ে থাকে। বেশ অনেকটা সময় ধরে ঈশিতা আকাশকে চোখ দিয়ে গিলে খাওয়ার পরে হঠাৎই আকাশ গাড় ঘুরাতে খেয়াল করে যে তার পিছনে ছাদের দরজার পাশে দাঁড়িয়ে আছে ঈশিতা। ঈশিতাকে দেখে মনে হচ্ছে সে হয়তো কোনো ঘোরের মাঝে আছে। আকাশ এসে তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভাবলো সে হয়তো আকাশকে ডাকতে এসেছে। তাই আকাশ ওয়ার্কআউট করতে করতে ঈশিতাকে আস্তে করে জিজ্ঞেস করলো, কিছু বলবে? কিন্তু ঈশিতা তো এই মুহূর্তে আকাশের কথা শুনতেই পাচ্ছে না। সে তো ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থেকে আকাশের বডি দেখছে আর মনে মনে বিভিন্ন দুষ্ট চিন্তা ভাবনা করছে। ঈশিতাকে কোনো উত্তর দিতে না দেখে আকাশ আবার ওয়ার্কআউট বন্ধ করে টাওয়াল দিয়ে নিজের শরীর মুছতে মুছতে ঈশিতাকে কিছুটা জোরে জিজ্ঞেস করলো, কী চাই? এবারের কথাটা আকাশ কিছুটা জোরে বলায় ঈশিতার ঘোর কেটে গেল। ঘোর কেটে যেতেই ঈশিতা আকাশের পা থেকে মাথা পর্যন্ত আবার চোখ বুলিয়ে নিয়ে উল্টা দিকে ঘুরে
ছাদ থেকে চলে যেতে যেতে গলা ছেড়ে গেয়ে ওঠে, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বোঝাই কেমনে। ঈশিতার গান শুনে আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল ঈশিতার চলে যাওয়ার দিকে। ঈশিতা মেয়েটা যে ভীষণ দুষ্ট সেটা আকাশ আগেই বুঝতে পেরেছিল, তাই বলে এতটা? আকাশ অবাক স্বরে বলতে থাকে, ওইটুকু একটা পুচকি মেয়ে বড় ভাইয়ের বন্ধুকে লাইন মারছে, ভাবা যায়? মাঝখানে কেটে গেছে আরও বেশ কয়েকটা দিন। ইহান আর মায়া এখন প্রতিদিনই নিয়ম করে বেশ অনেকটা সময় ফোনে কথা বলে। ইহান ঠিক করেছে সে আর বেশি দিন এভাবে মায়ার সঙ্গে লুকোচুরি খেলবে না। খুব শীঘ্রই সে নিজের আসল পরিচয় নিয়ে মায়ার সামনে দাঁড়াবে। তবে তার আগে আজ মায়ার একটা শেষ পরীক্ষা নেওয়া বাকি। ওদিকে আকাশ এখানে আসার পর থেকে ঈশিতা আকাশের অনেক কেয়ার করতে শুরু করেছে। যে ঈশিতা সামান্য একটা ডিম বাজতে গিয়েও হাত পুড়িয়ে ফেলে, সে এখন আকাশের পছন্দের রান্নাগুলো নিজের হাতে করার জন্য মায়ার কাছ থেকে রান্না শিখছে। আকাশের কখন কি লাগবে না লাগবে সেসব বিষয়ে খেয়াল রাখার দায়িত্ব সে নিজে থেকে নিয়ে বসে আছে। প্রথমে আকাশ এসব বিষয়ে তেমন একটা পাত্তা না দিলেও এখন সে খুব ভালোভাবেই বুঝতে পারছে যে ঈশিতা মেয়েটা আসলে দিন দিন তার প্রতি দুর্বল হয়ে পড়ছে। তাই আকাশ মনে মনে ঠিক করেছে যে আগামী 2-1 দিনের মধ্যে সে লন্ডন ফিরে যাবে। যদিও ঈশিতার দুষ্টু মিষ্টি ব্যবহারের কারণে আকাশ নিজেও তার প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তবে সেই অনুভূতিগুলোকে আকাশ কখনো কারো সামনে প্রকাশ করেনি। এমনকি ঈশিতাকেও কখনো এটা বুঝতে দেয়নি যে ঈশিতার মনে যেমন আকাশের জন্য কিছু সুপ্ত অনুভূতি রয়েছে, ঠিক তেমনি আকাশের মনেও ঈশিতাকে নিয়ে কিছু অনুভূতির সৃষ্টি হচ্ছে। আকাশ খুব ভালো করেই জানে যে ঈশিতা হলো ইহান এবং ঈশানের খুব আদরের ছোট বোন। আর ইহান এবং ঈশান যদি কখনো জানতে পারে যে আকাশ বন্ধু হয়ে বন্ধুর বোনের দিকে নজর দিয়েছে, তাহলে এক মুহূর্তে আকাশের প্রতি তাদের বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে। আর বন্ধুর বোনের দিকে নজর দেওয়ার অর্থ হবে বন্ধুত্বের মুখোশ পরে সবচেয়ে বড় বেইমানি করা। তাই তো আকাশ আগামী 2-1 দিনের মধ্যে লন্ডন ফিরে যাবে, কারণ এখানে থাকলে সে কোনোভাবেই ঈশিতার জন্য তার হৃদয়ে জন্ম নেওয়া অনুভূতিগুলোকে আটকাতে পারবে না। আজ ঈশিতাদের ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান, তাই ঈশিতা এবং মায়া আজকে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে যাবে। মায়া এবং ঈশিতা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করে তারপর নিজেরা তৈরি হতে চলে যায়। মায়া এই ধরনের প্রোগ্রামে সচরাচর যায় না, তবে আজ যেহেতু ঈশিতা পারফরমেন্স করবে তাই বাধ্য হয়ে মায়াকে যেতে হচ্ছে। মায়া প্রথমে সুন্দর করে ঈশিতাকে একটা শাড়ি পরিয়ে হালকা মেকআপ করে দিল। ঈশিতার সাজগোজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঈশিতা মায়াকে দ্রুত তৈরি হতে বলে মায়ার রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় আকাশের কাছে। গতকাল রাতে ইহান আকাশকে বলেছিল যে আজ তারা মায়া এবং ঈশিতার সঙ্গে ভার্সিটির প্রোগ্রাম দেখতে যাবে, কারণ প্রোগ্রামে আজ বাহিরের অনেক ছেলেপেলে আসবে, সেখানে একা দুটো মেয়েকে এভাবে ছেড়ে রাখা ঠিক হবে না। ইহানের কথা অনুযায়ী আকাশও তৈরি হচ্ছিল প্রোগ্রামে যাওয়ার জন্য। আকাশ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল, তখনই হঠাৎ করে রুমে প্রবেশ করলো বাসন্তী রঙের শাড়ি পরিহিতা ঈশিতা। আকাশের নজর আটকে যায় শাড়ি পরিহিত সেই এলোকেশী মেয়ের দিকে। আকাশ আয়নার মধ্যে দিয়ে কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে থাকে ঈশিতার দিকে। আকাশকে আয়নার মধ্যে দিয়ে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা কোনো রকমে বলল, আমাকে কেমন লাগছে আকাশ ভাইয়া? আকাশ যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল, হঠাৎ ঈশিতার কথা বলায় আকাশের সেই ঘোর কেটে গেল। সে কোনো রকমে নিজেকে সামলে গম্ভীর গলায় ছোট্ট করে বলল, ভালো। ঈশিতার মুখটা হঠাৎই চুপসে গেল। শুধু ভালো শুনে তার মন বলল না, সে হয়তো আকাশের কাছ থেকে আরেকটু বেশি প্রশংসা আশা করছিল। তাই আবারও সে আকাশকে প্রশ্ন করল, শুধুই ভালো? আকাশ আবার বিরক্ত হয়ে ঈশিতার দিকে তাকিয়ে কিছুটা ধমকে সুরে জিজ্ঞেস করল, তো আর কি শুনতে চাও তুমি? আকাশের ধমক শুনে ঈশিতার চোখের কোণে পানি চলে এলো। চলচল চোখ নিয়ে সে কোনো রকমে আকাশকে বলল, আপনি কি সত্যি জানেন না আমি কি শুনতে চাই? আকাশ এবার আর ঈশিতার চোখে চোখ রেখে মিথ্যে বলার সাহস পেল না। সে অন্যদিকে নজর ঘুরিয়ে বলল, আমি কিছু জানিও না আর জানতে চাইও না। ঈশিতা বুঝতে পারল যে আকাশ ইনডাইরেক্টলি তাকে রিজেক্ট করছে। তবুও সে নির্লজ্জের মতো আবারও আকাশকে জিজ্ঞেস করল, আমাকে কি ভালোবাসা যায় না? আকাশ প্রথমে সেই রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলেও ঈশিতার প্রশ্ন শুনে তার পা জোড়া থেমে গেল। সে কোনো রকমে মনের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে ঈশিতাকে জবাব দিল, এমনিতেই ভালোবাসার জিনিসটা আমার জন্য নয়, আর যদি সেটা হয় তোমার প্রতি, তাহলে সেটা কখনোই সম্ভব না।
গড়গড় করে কথাগুলো বলেই আকাশ টানা পায়ে সেই রুম থেকে বেরিয়ে গেল। আর মন ভাঙার কষ্টে ঈশিতা ওখানেই কান্নায় ভেঙে পড়ল। মায়া ঈশিতাকে তৈরি করে রেখে নিজে সুন্দর একটা লং গাউন পরে নিল। মায়া ভেবেছিল প্রথমে সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর সে মুখে মাস্ক লাগিয়ে তার গাউনের সঙ্গে মানানসই সুন্দর একটা হিজাব পরে নেবে। পরিকল্পনা অনুযায়ী মায়া চলে যায় ইহানের রুমে ইহানকে ব্রেকফাস্ট করার জন্য ডাকতে। কিন্তু মায়া ইহানের রুমে দরজার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার নক করলেও ভিতর থেকে ইহানের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ব্রেকফাস্ট করতে দেরি হলে মায়া এবং ঈশিতার ভার্সিটিতে যেতেও দেরি হয়ে যাবে। তাই মায়া ইহানকে ডাক দিয়ে ইহানের রুমে ঢুকে পড়ল। কিন্তু রুমে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ ইহান কোথা থেকে যেন বেরিয়ে এসে মায়াকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। ইহানের হঠাৎ আক্রমণে মায়া কিছুটা কুঁকড়ে যায়। তার সাথে কী হচ্ছে সেটা বুঝে উঠতে কিছুটা সময় লাগে। কিন্তু যখন সে বুঝতে পারে যে তার অবস্থান এখন আবরার নামে সেই লোকটির বুকে, তখনই মায়া নিজের শরীরের সর্বশক্তি ব্যয় করে তার হাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু ইহানের শক্ত পুরুষালী শরীরের কাছে মায়ার শক্তিকে খুবই নগণ্য মনে হলো। মায়াকে ছটফট করতে দেখে ইহান মায়াকে আরও শক্ত করে দেওয়ালের সঙ্গে চেপে ধরে মায়ের ঠোঁটে একদম পাশে নিজের ঠোঁট দুটো নিয়ে গেল। দুজনের ঠোঁটের মাঝে ব্যবধান মাত্র 2 ইঞ্চি। তখন ইহান আস্তে আস্তে মায়ের কানের কাছে মুখ নিয়ে এগিয়ে বলল, তোমার মতো সুন্দর একটা মুরগি যদি সবসময় চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করে তাহলে শিয়ালের তো নিয়ত খারাপ হবেই, তাই না? কথাগুলো বলতে বলতে ইহান তার একটা হাত মায়ের বুকের একদম কাছে নিয়ে যায় মায়াকে গভীরভাবে স্পর্শ করার জন্য। মায়া তখন কোনো রকমে ইহানের সেই হাতকে আটকে কান্নায় ভেঙে পড়ে ইহানকে বলতে থাকলো, দয়া করে আমাকে ছোবেন না প্লিজ, আমি বিবাহিত, প্লিজ আমাকে ছেড়ে দিন, তা না হলে আমি কখনো আমার স্বামীর চোখে চোখ রাখতে পারবো না। আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। ইহান আবার মায়ের বুকের কাছ থেকে মায়ের হাতটা সরিয়ে নিয়ে শক্ত করে মায়ের কোমর নিজের সাথে চেপে ধরে তারপর ধীরে ধীরে মায়ের গলায় মুখ ঘষতে ঘষতে মায়াকে বলল, কি দরকার এমন একজনের চোখে চোখ রাখার যে তোমাকে 5 বছর আগে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিল? তার চেয়ে বরং ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। অর্থ সম্পত্তির দিক থেকে আমি কিন্তু তোমার স্বামীর চেয়েও এগিয়ে আছি, তোমাকে রানী করে রাখবো। তখনই হঠাৎ রুমের দরজায় একজন নক করলো। ইহান জীবনের প্রথমবার বউয়ের এত কাছে এসেছে, আর সেই সময় দরজায় এসে কেউ নক করা ইহান বেশ বিরক্ত হলো। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আকাশ আবার ইহানকে ডাকতে শুরু করলো। আকাশের ডাক শুনে ইহান কিছুটা অন্যমনস্ক হওয়ার সঙ্গে সঙ্গে মায়া ইহানের কাছ থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে নিল। মায়াকে বেরিয়ে যেতে দেখে ইহান পিছন থেকে বলে উঠল, আমার প্রস্তাবটা নিয়ে ভেবে দেখো, আমি উত্তরের অপেক্ষায় থাকবো। ওদিকে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা আকাশ যখন মায়াকে কান্না করতে করতে ইহানের রুম থেকে বেরিয়ে যেতে দেখলো, তখনই সে দ্রুত রুমে এসে আকাশকে জিজ্ঞেস করলো, কী রে, বাবির কি হয়েছে? দেখলাম কান্না করতে করতে চলে গেল। ইহান সিরিয়াস ভঙ্গিতে বলল, আজকে ওর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ওর আজকের পদক্ষেপের উপরে নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ। মায়া কান্না করতে করতে দৌড়ে তার রুমে গিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে শাওয়ার অন করে শাওয়ারের নিচে বসে পড়ল। অনেকটা সময় কান্না করার পরে জোরে জোরে নিজের শরীরের বিভিন্ন জায়গায় সাবান ঘষতে শুরু করেছে। এই মুহূর্তে মায়ের কাছে নিজের শরীরটাকে ভীষণ ঘৃণা করছে। মায়া কান্না করছে আর আবরার নামের ওর লোকটা তার শরীরে যেখানে যেখানে স্পর্শ করেছে সেখানে সেখানে জোরে জোরে ঘষছে। মায়াকে দেখে মনে হচ্ছে ইহান তার শরীরে যেখানে যেখানে স্পর্শ করেছে মায়া হয়তো সেখানকার চামড়াই আজ তুলে ফেলবে। মায়া ওয়াশরুমের ভিতরে ভেজা কাপড়ে বসে কান্না করতে করতে ভাবতে থাকে, এখন সে কি করবে, কার কাছে সাহায্য চাইবে। সেই মুহূর্তে মায়ার মনে হলো তার স্বামীর কথা। মায়া ভাবলো তার স্বামী তো এখন তাকে ভালোবাসে, তাহলে তার স্বামীর কাছে বললে নিশ্চয়ই তার স্বামী এই আবরার নামের লোকটাকে সাহায্য করবে। যে ভাবা সেই কাজ। মায়া দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে ইহানকে কল করলো। 2 বার রিং হওয়ার সঙ্গে সঙ্গে ইহান ওপাশ থেকে কলটা রিসিভ করলো। কল রিসিভ করে ওপার থেকে ইহান হ্যালো বলার সঙ্গে সঙ্গে এপাশ থেকে মায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো। মায়ের কান্না শুনে ফোনের ওপাশ থেকে ইহান কিছু না জানার ভান করে বারে বারে জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে বউ পাখি, কান্না করছো কেন, বলো আমাকে। মায়া পুনরায় কান্নাকাটি করতে করতে ইহানকে বলল, আপনি চলে আসুন না প্লিজ, এই মুহূর্তে আপনাকে আমার ভীষণ দরকার। মায়ের কথা শুনে ইহান আবারও প্রশ্ন করল, কি হয়েছে সেটা তো আগে বলবে।
ইহান প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মায়া চিৎকার করে বলতে চাইল, আপনার অবর্তমানে একজন পরপুরুষ আজ আমাকে বাজেভাবে ছুঁয়ে দিয়েছে, আমার পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছে। স্বামী পাশে থাকলে কি আর সে আমাকে সস্তা ভেবে ছুঁয়ে দিতে পারত? আমার আপনাকে বড্ড প্রয়োজন। আমি আপনার বুকে আমার একটু নিরাপত্তা খুঁজে নিতে চাই। কিন্তু মায়া যখন ইহানকে সব কিছু খুলে বলার জন্য উদ্যত হয়, তখন হঠাৎ মায়ার মনে হয় সবটা শুনে যদি তাকে ভুল বোঝে। আবরার তো ইহানের কাজিন, ইহান তো ছোটবেলা থেকেই চিনে আবরারকে, আর মায়ের সঙ্গে তো তার পরিচয় মাত্র কিছুদিনের। তাই ইহান মায়াকে যদি বিশ্বাস না করে, এসব ভেবে মায়ের কথা বলা বন্ধ হয়ে যায়। ফোনের ওপাশ থেকে ইহান বারে বারে জিজ্ঞেস করছে, কি হলো? তুমি কিছু বলছিলে তো, থেমে গেলে যে, বলো কি হয়েছে? মনে মনে অনেক কিছু ভেবে মায়া হঠাৎ কথা গড়িয়ে কান্না করতে করতে ইহানকে বলে উঠল, কিছু না, আপনাকে ভীষণ মিস করছিলাম। মায়ের মুখ থেকে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইহান রেগে গিয়ে কলটা কেটে দেয়। ফোন কেটে দিয়ে ইহান নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে পাশের দেওয়ালে একটা ঘুষি মারে। সঙ্গে সঙ্গে ইহানের হাত কেটে গড়িয়ে পড়তে থাকে টকটকে তাজা রক্ত। ইহানের হাত থেকে যে সমানে রক্ত গড়িয়ে পড়ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। সে শুধু মনে মনে ভাবছে, তবে কি মায়া আমাকে ধোঁকা দিল? এত বড় কথাটা মায়া কেন আমার কাছে লুকিয়ে গেছে? আবরার আর ইহান একজন হলেও আবরার তো মায়ের কাছে পরপুরুষ। পরপুরুষ মায়াকে স্পর্শ করছে, পরকীয়ার প্রস্তাব দিয়েছে। এই কথাগুলো কেন মায়া ইহানকে জানালো না? ইহানের এসব ভাবনার মাঝে আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ওয়াশরুম থেকে বেরিয়ে ইহানের হাতের অবস্থা দেখে আকাশ দ্রুত ইহানের হাতে ব্যান্ডেজ করে দিল। এই ফ্ল্যাটে অবস্থানরত প্রতিটি মানুষের ভিতরেই আজ বয়ে চলছে কালবৈশাখী ঝড়। কেউই আজ কোথাও যায়নি। সকালে ভার্সিটির প্রোগ্রামের জন্য তৈরি হলেও আকাশের সঙ্গে কথা বলার পরে মন ভাঙার কষ্ট নিয়ে সে নিজের রুমে বসে কান্না করছে ঈশিতা। আর ভার্সিটিতে না যাওয়ার কারণ হিসাবে ইহানকে জানিয়েছে যে সে নাকি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। ওদিকে আকাশও মনে মনে কষ্ট পাচ্ছে, কেননা গত কয়েকদিনে সে ঈশিতাকে ভীষণ ভালোবেসে ফেললেও বন্ধুত্বের খাতিরে আজ সে নিজের ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে। মায়া কষ্ট পাচ্ছে, কারণ সে ভাবছে যে তাকে আজ একজন পরপুরুষ ছুঁয়ে দিয়েছে, যার ফলে তার স্বামীর হক কিছুটা হলেও নষ্ট হয়েছে। আর বয়সে এই কথা ইহানকে জানাতেও পারছে না, কারণ ইহান যদি মায়াকে ভুল বুঝে, আর ইহান তো এটা ভেবেই পাগল প্রায় যে তার বউ হয়তো তাকে ধোঁকা দেবে। সারাটা দিন তাদের চারজনের কেউই খাওয়া দাওয়া করলো না, এমনকি একটা ব্যক্তিও নিজের রুম থেকে বেরোলো না। তবে বিকেলের দিকে হঠাৎই অনবরত কলিং বেল বাজায় ঈশিতা গিয়ে দরজা খুলল। আর দরজা খুলতেই দেখলো দরজার ওপাশে দাঁড়িয়ে আছে স্বয়ং সানজিদা শিকদার। সানজিদা শিকদারকে দেখে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে সে ভীষণ রেগে আছে। ঈশিতা ফ্ল্যাটের দরজা খোলার সঙ্গে সঙ্গে সানজিদা শিকদার ঈশিতার সাথে কোনো কথা না বলে সোজা চলে গেল মায়ার রুমে। মায়া নিজে কিছুক্ষণ আগে সানজিদা শিকদারকে কল করেছিল। সানজিদা শিকদার ওপাশ থেকে হ্যালো বলার সঙ্গে সঙ্গে মায়া কান্নায় ভেঙে পড়েছিল মা সমতুল্য শাশুড়ির কাছে। সানজিদা শিকদার ফোনের অপর পাশ থেকে মায়ার কি হয়েছে তা বারে বারে জিজ্ঞেস করে, কিন্তু সে তার প্রশ্নের জবাব পায় না। মায়া উত্তর দেওয়ার বদলে শুধু কান্নাই করতে থাকে। সানজিদা শিকদারের বহু জোরাজোরিতে মায়া শুধু এটুকু কথাই বলেছে যে, আম্মু, আল্লাহ আমাকে এত হায়াত কেন দিল? সেদিন কেন আমার বাবা মার সঙ্গে আমার মৃত্যু হলো না? সেদিন আমার বাবা মার সঙ্গে উপরওয়ালা যদি আমাকেও নিয়ে যেত, তাহলে আজ আমার শরীরে কলঙ্ক লাগতো না। মায়ের কথা শুনে সানজিদা শিকদার খুব ভালো মতোই বুঝতে পারল যে মায়ের সঙ্গে খুব খারাপ কিছু হয়েছে। সব কথা ফোনে বলা বা জানা যায় না, তাই তো সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে আসে মায়াদের ফ্ল্যাটে। সানজিদা শিকদার মায়ের রুমে গিয়ে দেখলো পুরো রুমটা লাইট অফ করে অন্ধকার করে রাখা। রুমের লাইট অন করতেই সানজিদা শিকদারের বুকটা কেঁপে উঠল। লাইট অন করতে সানজিদা শিকদার দেখলো মায়ের রুমের এক কোণে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে হাঁটুতে মুখ গুজে মেঝেতে বসে আছে। লাইট অন হতেই মায়া ধীরে ধীরে মুখ তুলে তাকালো। মায়ের অবস্থা দেখে সানজিদা শিকদারের দম বন্ধ হয়ে এলো। মেয়েটার পশা মুখটা টকটকে লাল বর্ণ ধারণ করেছে, সেই সাথে দুটো চোখের নিচের অংশ একদম চড়চড়ে হয়ে আছে, আর চোখ মুখ অসম্ভব ফোলা ফোলা লাগছে। সানজিদা শিকদার সেদিন মায়াকে প্রথম দেখেছিল, অর্থাৎ মায়ের মামা মামি যেদিন মায়াকে মারধর করে তাদের এলাকার চেয়ারম্যানের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছিল, সেদিনও মায়াকে এতটা বিধ্বস্ত লাগেনি যতটা আজকে লাগছে। সব মিলিয়ে সানজিদা শিকদার বুঝতে পারল যে মেয়েটা হয়তো আজ সারাদিন কান্না করে নিজের এমন হাল করেছে।
মুখ তুলে সানজিদা শিকদারকে দেখে মায়া দৌড়ে এসে সানজিদা শিকদারকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। সানজিদা শিকদার কোনো রকমে মায়ার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, এভাবে কান্না করছিস কেন? আর তখন ফোনে কি সব আবল তাবল বলছিলি? হ্যাঁ, দেখ আমি চলে এসেছি, আম্মুকে বলবি না কি হয়েছে তোর? সানজিদা শিকদারের কথা শুনে মায়া যেন এবার একটা ভরসার জায়গা পেল। তাই তো মায়া এবার সংকোচবোধ কাটিয়ে উঠে কান্না করতে করতে সানজিদা শিকদারকে সব কথা বলতে শুরু করলো। ঈশিতাও সানজিদা শিকদারের পিছু পিছু মায়ের রুমে এসে মায়াকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে আর মায়ের মুখ থেকে এসব কথা শুনে অবাক হয়ে গেছে, কারণ সে তো এসবের কিছুই জানে না। সানজিদা শিকদার মায়ের মুখে সব কথা শুনে লজ্জায় মাথা নত করে নিল। লন্ডন থেকে আসার 2 দিন আগে ইহান যখন সানজিদা শিকদারকে কল করে বলেছিল যে আম্মু আমি ফিরে এলে মায়ের সঙ্গে সংসার শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি নিজের পরিচয় গোপন করে মায়াকে ভালোভাবে জেনে চিনে নিতে চাই, ইহানের কথা শুনে তখন সানজিদা শিকদার এক কথায় রাজি হয়ে গিয়েছিল। সানজিদা শিকদার ভেবেছিল যে ইহান যার সাথে সারাটা জীবন কাটাবে তাকে না হয় একটু ভালোভাবে চিনতে চাইল, এখানে তো ভুলের কিছু নেই। কিন্তু ওই মুহূর্তে সানজিদা শিকদার স্বপ্নেও ভাবতে পারেনি যে তার ছেলেটা এতটা নিচু মন মানসিকতার পরিচয় দিবে। সানজিদা শিকদার মায়ার মাথায় হাত বুলিয়ে প্রথমে মায়াকে শান্ত করার চেষ্টা করল, তবে মায়া কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। সে তো সেই থেকে এক নাগারে কান্না করেই চলেছে। এই মুহূর্তে মায়ের এভাবে ভেঙে পড়াটা খুব স্বাভাবিক, কারণ মায়া এখনও জানে না যে আবরার নামে তার সামনে ঘুরে বেড়ানো লোকটাই তার আসল স্বামী ইহান শিকদার। আর একটা মেয়েকে একা পেয়ে যদি কোনো পুরুষ মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করে, স্বাভাবিকভাবেই কোনো মেয়েই সেটা মেনে নিতে পারবে না। মায়ের অবস্থা দেখে সানজিদা শিকদার ভীষণ রেগে গেল তার ছেলের প্রতি। তাই তো মায়ের হাত ধরে সোজা চলে গেল ইহানের রুমে। ইহান এবং আকাশ এতক্ষণ সোফায় বসে ঈশানের সঙ্গে ভিডিও কলে বিজনেস সম্পর্কিত কিছু আলোচনা করছিল। তখনই হঠাৎ দরজা খোলার শব্দে কানে আসায় সেদিকে তাকাতেই তারা দেখল সানজিদা শিকদার মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। সকালের ওই ঘটনার পরে ইহান এইমাত্র মায়াকে দেখল। মায়ার এমন বিধ্বস্ত অবস্থা দেখে ইহানের বুকটাও কেঁপে উঠল। আর সেই সাথে হঠাৎ সানজিদা শিকদারকে এখানে দেখে কি হয়েছে তা বুঝতে না পেরে ইহান কিছুটা এগিয়ে গেল সানজিদা শিকদারের দিকে। ছেলেকে এগিয়ে আসতে দেখে সানজিদা শিকদার নিজেও কয়েক পা এগিয়ে নিয়ে ছেলের গালে বরাবর কষিয়ে একটা চড় বসিয়ে দিল। পুরো ঘর কেঁপে উঠল সেই চড়ের শব্দে। যে মা আজ পর্যন্ত কখনো তার 3 ভাই বোনের গায়ে হাত তোলেনি, হঠাৎই আজ তার হাতে চড় খেয়ে ইহান কিছুটা সময় মূর্তির মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মায়া এবার মনে মনে কিছুটা স্বস্তি পেয়েছে। মায়ের মনে এতক্ষণ যে ভয়টা কাজ করছিল সেটা হলো তার শাশুড়ি যদি তার কথা বিশ্বাস না করে, যদি তাকে ভুল বোঝে, তবে এখন আর মায়ের মনে এমন কোনো ভয় বা সংশয় কাজ করছে না। কারণ এখন মায়ার তার শাশুড়ির উপরে এটুকু বিশ্বাস আছে যে তার শাশুড়ি তার সাথে হওয়া অন্যায়ের যোগ্য বিচার করবে। ওদিকে ইহানকে চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সানজিদা শিকদারের রাগ যেন দ্বিগুণ হয়ে গেছে। তাই সে সঙ্গে সঙ্গে নিজের পা থেকে জুতা খুলে ইহানকে জুতো দিয়ে মারতে নিল। সানজিদা শিকদারের মতিগতি যে সুবিধার না সেটা বুঝতে পেরে ইহান রুমের মধ্যে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল, এই আম্মু, কি করছো তুমি? তোমার লজ্জা করে না নিজের ছেলেকে এভাবে ছেলের বউয়ের সামনে জুতা দিয়ে ফিটাইতে? সানজিদা শিকদার ইতিমধ্যে ইহানের পিছনে দৌড়াতে দৌড়াতে তার হাতে থাকা স্যান্ডেল দিয়ে ইহানকে 3টে বাড়ি দিয়ে ফেলছে। ইহানের কথা শুনে আবার স্যান্ডেল দিয়ে ইহানকে চতুর্থ বাড়িটা দিতে দিতে সানজিদা শিকদার বলল, তুই আমাকে লজ্জার কথা বলছিস? তোর মতো একটা জানোয়ারকে জন্ম দেওয়াই তো আমার জীবনের সবচাইতে বড় লজ্জার বিষয়। ইহান আর সানজিদা শিকদারের কথাবার্তা শুনে মায়া একদম থ হয়ে গেছে। এই মুহূর্তে মায়ার মাথায় একসাথে 2টো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এক, আবরার নামের এই লোকটা সানজিদা শিকদারকে আম্মু বলে সম্বোধন করলো কেন? আবার সানজিদা শিকদার এটা বললো কেন যে সে আবরার নামের এই লোকটাকে জন্ম দিয়েছে? মাথার মধ্যে প্রশ্নগুলো ঘুরপাক খেলেও এই মুহূর্তে একটা প্রশ্নের উত্তরও মায়া জানা নেই। তাই তো সে চুপচাপ দাঁড়িয়ে আছে রুমের এক পাশে। এরই মাঝে ইহানকে জুতা দিয়ে পেটাতে পেটাতে সানজিদা শিকদারের জুতাটা ছেড়ে গেছে। ঈশিতা ইতিমধ্যে 2-1বার তার মাকে আটকাতে গেলেও তাতে বিশেষ কোনো লাভ হয়নি। তবে এবার সানজিদা শিকদার হাঁপিয়ে গিয়ে বিছানার একপাশে বসে পড়ল। সানজিদা শিকদারকে বিছানার একপাশে বসতে দেখে ইহান বুকে কিছুটা সাহস জুগিয়ে এগিয়ে এলো মায়ের দিকে। তারপর ধীরে ধীরে মায়ের পায়ের কাছে বসে জিজ্ঞেস করলো, আম্মু বলবে তো কি হয়েছে?
সানজিদা শিকদারের মাথা গরম করে দেওয়ার জন্য ইহানের এই একটা প্রশ্ন যথেষ্ট ছিল। সানজিদা শিকদার সজোরে ইহানের চুলের মুঠি ধরে মাথা কিছুটা উঁচু করে বলল, তুই মায়াকে কি করেছিস? হ্যাঁ? ইহান তো এবার বেশ লজ্জায় পড়ে গেছে। আর এতক্ষণে সে বুঝতে পারলো তার মায়ের এত রাগের কারণ। ইহান মনে মনে আল্লাহর কাছে বলতে থাকলো, আল্লাহ, তুমি জমিনটা ফাঁক করে দাও, আমি ঢুকে পড়ি। মায়ের মুখে এমন প্রশ্ন শুনে লজ্জা ইহানের মরে যেতে ইচ্ছে করছে। সকালে মায়ের সাথে অমন ব্যবহার করার আগে ইহানের চিন্তা ভাবনা ছিল এমন যে মায়া যদি আবরার রূপী ইহানের কুপ্রস্তাবে রাজি হয়ে যায়, তবে ইহান মায়াকে লোভী হিসাবে গণ্য করে মায়ার প্রতি জন্মানো নিজের ভালোবাসাকে গলা টিপে হত্যা করে আবারও লন্ডনে ফিরে যাবে এবং মায়ের সৌন্দর্যের মোহে বাধা না পড়ে বাকি জীবনটা লন্ডনেই পার করে দিবে। কারণ ইহানের মতে সৌন্দর্যটাই সব না, জীবনসঙ্গিনীর বিশ্বস্ত হওয়াটাও জরুরি। আর যদি মায়া আবরার রূপী ইহানের প্রস্তাবে রাজি না হয়, তার সাথে ঘটা সমস্ত ঘটনা তার স্বামীকে জানায়, তবে ইহান সেই মুহূর্তে মায়ের কাছে এসে নিজের পরিচয় প্রকাশ করে ফেলবে। কিন্তু মায়া তো ইহানের চিন্তা ভাবনার চেয়েও এক কাঠি উপর দিয়ে গেছে। সে স্বামীকে কোনো কিছু না জানিয়ে সব কিছু সোজা নিজের শাশুড়িকে বলে দিয়েছে, যার ফলস্বরূপ বর্তমানে ইহান তার মায়ের কাছে জুতার বাড়ি খেয়েছে, নির্লজ্জের মতো এখন বসে আছে। মায়া যে এমনভাবে ইহানকে একটা বাঁশ দিয়ে দিবে, সেটা ইহান স্বপ্নেও ভাবেনি। ইহানের এসব চিন্তা ভাবনার মাঝেই সানজিদা শিকদার আবারও একই প্রশ্ন করল। এদিকে মায়ের মুখে বারবার এমন প্রশ্ন শুনে ইহানের যেন লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তাই এবার আর ইহান চুপ করে থাকতে পারল না। সে কোনো রকমে মাথা নিচু করে আস্তে আস্তে বলল, আম্মু, এটা তোমার ছেলে আর ছেলের বউয়ের পার্সোনাল ব্যাপার। এসব বিষয় নিয়ে প্রশ্ন করা তোমাকে শোভা পায় না। ইহানের কথা শেষ হতে না হতে সানজিদা শিকদার আবারও ঠাস করে ইহানের বাম গালে একটা চড় বসিয়ে দিয়ে বলল, আমি তোদের পার্সোনাল বিষয় নিয়ে প্রশ্ন করতামও না যদি তুই মায়াকে নিজের আসল পরিচয় দিয়ে সুন্দরভাবে সংসার শুরু করতি। কিন্তু কি করলি তুই? লন্ডন থেকে আমাকে ফোন করে বললি যে তুই এবার ফিরে এসে মায়ের সঙ্গে সংসার করবি, কিন্তু তার আগে মায়াকে একটু পরীক্ষা করে নিবি। আমি তো সেই কথাটা মেনে নিয়েছিলাম, কিন্তু এটা কেমন পরীক্ষা হলো? হ্যাঁ, কোন নারীর সম্মান আঘাত করে তাকে পরীক্ষা করা হয় বুঝি? তোরও তো একটা বোন আছে, তুই মায়ের সঙ্গে যা করলি সে একই কাজ যদি তোর বোনের সঙ্গে তার স্বামী করে, তাহলে কি তুই মেনে নিবি? মায়ের কথার পিছটি ইহান কিছু বলতেই যাবে, ঠিক তখনই হঠাৎ মায়া সলসল চোখে ইহানের দিকে তাকিয়ে বলে উঠল, ভালোবাসার নামে আপনি আমার সঙ্গে এমন নোংরা খেলা খেলতে পারলেন? মায়ের কথা শুনে রুমের মধ্যে উপস্থিত থাকা প্রতিটা ব্যক্তি চুপ হয়ে গেছে। ইহান এবার মায়ের দিকে কিছুটা এগিয়ে এসে নিচু স্বরে বলল, আমি শুধু তোমাকে একটু ভালোভাবে চিনতে চেয়েছিলাম। মায়ার চোখ থেকে আবার অশ্রু গড়িয়ে পড়ল। নিজেকে শক্ত রেখে কর্কশ কণ্ঠে বলে উঠল, আপনি আমার সাথে যেটা করেছেন সেটাকে অসম্মান করা বলে। ইহান মায়াকে বোঝানোর জন্য মায়াকে বলতে নিল, বিশ্বাস করো। কিন্তু কথার মাঝে ইহানকে থামিয়ে দিয়ে মায়া বলতে থাকে, কেন করব আপনাকে বিশ্বাস? বিশ্বাস কি আপনি করেছিলেন আমাকে? ইহান ব্যাকুল হয়ে বলল, অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি। তখনই মায়া উম্মাদের মতো হাসতে হাসতে বলল, সত্যি? বিশ্বাস করলে বুঝি নিজের বউয়ের কাছ থেকে পরিচয় লুকিয়ে পরপুরুষ সেজে তাকে অসম্মান করে কুপ্রস্তাব দিয়ে তার চরিত্রের পরীক্ষা নিতে হয়? এটা কি সত্যি বিশ্বাস বলে? ইহান এবার থেমে গেল, কারণ এই মুহূর্তে মায়াকে দেওয়ার মতো কোনো উত্তর তার জানা নেই। ইহানের এখন মনে হচ্ছে ইহান সত্যি মায়ার সঙ্গে ভুল করেছে। মায়া কান্না করতে করতে এক পর্যায়ে মেঝেতে বসে পড়ল। তখনই সানজিদা শিকদার গিয়ে মায়ার পাশে বসে মায়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। সানজিদা শিকদারকে নিজের পাশে বসতে দেখে মায়া মাথা তুলে তার দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করল, আম্মু, তোমার শরীরে তো আমার মায়ের অংশ আছে। আমি তো তোমার কাছ থেকে মা গন্ধ পাই। তুমি না আমাকে বলেছিলে যে তোমার পেটে 3 সন্তানের মতো আমাকেও নাকি তুমি নিজের সন্তানই মনে করো? তাহলে এসব কি আম্মু? তুমি কি ঈশিতার সঙ্গে এটা করতে পারতে? শুধু আমাকে জন্ম দাওনি বলে তুমি নিজের ছেলের এমন অন্যায় আবদার মেনে নিলে? মায়ের এমন কথা শুনে সানজিদা শিকদারও অজরে কান্না শুরু করলো। সে কোনো রকমে মায়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমাকে ভুল বুঝিস না মা। ইহান যখন আমাকে বলেছিল যে ও দেশে এসে পরিচয় লুকিয়ে তোকে চিনে জেনে নিতে চায়, তখন আমি শুধু তোর কথা ভেবে রাজি হয়েছিলাম। তুই তো আমারই মেয়ে, জন্ম না দিলে কি কারো মা হওয়া যায় না? আমার 3 সন্তানের সঙ্গে হয়তো আমার রক্তের সম্পর্ক, কিন্তু তোর সঙ্গে তো আমার আত্মার সম্পর্ক। আমি চেয়েছিলাম যে তোর একটা সুস্থ স্বাভাবিক সংসার হোক,
কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমার ছেলেটা চেনা জানার নামে তোর সম্মানে আঘাত করবে। মায়া আবার নিজের চোখের পানি মুছতে মুছতে সঞ্জিতা শিকদারের দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি সত্যি আমাকে নিজের মেয়ে মনে করো? মায়া প্রশ্নটি করার সঙ্গে সঙ্গে সঞ্জিতা শিকদার মাথা নাড়িয়ে স্বীকারোক্তি জানায়। সঞ্জিতা শিকদারকে মাথা নাড়াতে দেখে মায়া তাকে পুনরায় প্রশ্ন করল, গত 5 বছরে তোমরা আমাকে না চাইতে সব কিছু দিয়েছ, তবে আজ যদি প্রথমবারের মতো আমি তোমার কাছে কোনো কিছু চাই, তবে কি তুমি পূরণ করবে? সঞ্জিতা শিকদার পুনরায় মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মায়া এবার সঞ্জিতা শিকদারকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, আমি তোমার ছেলের সঙ্গে সংসার করতে পারবো না, আর খুব শীঘ্রই আমি নিজের একটা ব্যবস্থা করে নিব। কিন্তু আমি তো এতিম, তাই এই মুহূর্তে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আগামী কয়েকটা দিন আমাকে তোমার কাছে থাকতে দিবে আম্মু? মায়ার মুখের দিকে তাকিয়ে সঞ্জিতা শিকদার আর কোনো কথা বাড়ালো না। কান্না করতে করতে শুধু ছোট্ট করে বলল, তুই নিজের জীবন গুছিয়ে নে, আমি তোর পাশে আসি। আর আমার এই কুলাঙ্গা ছেলে তোর মতো ভালো কোনো মেয়ে ডিজার্ভই করে না। খুব শীঘ্রই আমি নিজে তোদের ডিভোর্সের ব্যবস্থা করে দেব। চল, তোকে আর এখানে থাকতে হবে না। আজ পর্যন্ত তুই আমার সঙ্গে শিকদার বাড়িতে থাকবি। ওদিকে মায়ের আর বউয়ের এরকম কথাবার্তা শুনে ইহানের তো মাথা ঘুরে গেছে। সে এতক্ষণ নিজের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এখন রাগী গলায় সঞ্জিতা শিকদারকে বলতে শুরু করলো, আম্মু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার ছেলের বউ রাগ করেছে, তাকে কনভিন্স করা বাদ দিয়ে উল্টো তুমি তাকে ডিভোর্সের বুদ্ধি দিচ্ছ। ইহানের কথা শুনে সঞ্জিতা শিকদার বড় বড় চোখ করে ইহানের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, এতদিন আমার মাথা ঠিক ছিল না, তাই আমি বাদরের গলায় মুক্তোর মালা পরিয়েছিলাম। এখন নিজের করা ভুল শুধরে নিতে চাইছি। সঞ্জিতা শিকদার কড়া গলায় কথাগুলো বলে মায়ার হাত ধরে শিকদার বাড়ির উদ্দেশ্যে চলে যেতে নেয়। তখন ইহান পিছন থেকে শক্ত করে মায়ার অন্য হাত ধরে ফেলে। হাতে টান পড়ায় মায়া এবং সঞ্জিতা শিকদার পিছনে ফিরে তাকাতে ইহান অসহায়ের মতো মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। 5টা মিনিট সময় দাও আমাকে, প্লিজ। ইহানের কথা শুনে মায়া সঞ্জিতা শিকদারের মুখের দিকে তাকায়। সঞ্জিতা শিকদার এগিয়ে গিয়ে ইহানের হাতের মধ্য থেকে মায়ার হাত ছাড়াতে ছাড়াতে বলল, মায়ের সঙ্গে কথা বলার যোগ্যতা তুই হারিয়েছিস, আর খুব শীঘ্রই অধিকারটাও হারিয়ে ফেলবি। আর তারপর দেখ, তোর সে ভালো ছেলের সঙ্গে যদি আমি মায়ের বিয়ে না দিয়েছি, তাহলে আমার নামও সঞ্জিতা শিকদার না। মায়ের কথা শুনে ইহানের মাথায় যেন আবার বজ্রপাত হওয়ার উপক্রম। ইহান বুঝতেই পারছে না যে তার মায়ের হঠাৎ কী হলো। ইহান জানে যে সে মায়ের সঙ্গে যা করেছে তা অন্যায়, তবে সে ভুলের শাস্তি যে এতটা কঠোর হবে তা ইহান ভাবতেও পারেনি। সঞ্জিতা শিকদার আবারও মায়াকে নিয়ে হাঁটা শুরু করলো। এবার ইহান এসে তাদের পথ আটকালো। তবে এবার ইহান সঞ্জিতা শিকদারকে কিছু না বলে সরাসরি মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলো। ইহান সরাসরি মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, দেখো, আমি জানি যে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তাই বলে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। প্লিজ আমাকে এতটা কষ্ট দিও না। তুমি তোমার ভালো বউ পাখি, তাই না? আর ভালো বউরা কি কখনো তাদের হাজব্যান্ডকে ছেড়ে যায়? ইহানের কথা শুনে মায়া তাচ্ছিল্য করে বলল, আর আপনি যে 5 বছর আগে বিনা অপরাধে আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তার বেলায় কী হবে? আপনি যখন আমাকে ছেড়ে গিয়েছিলেন তখন তো আমার কোনো দোষ ছিল না। আপনি বিনা অপরাধে আমাকে 5টা বছর শাস্তি দিয়েছেন, তারপর আবার ফিরে এসেও আমাকে নিয়ে জঘন্য খেলাটা খেলেছেন। এত কিছুর পরেও আপনার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। মায়া এই কথাগুলো বলার সাথে সাথে সঞ্জিতা শিকদার মায়াকে নিয়ে বেরিয়ে গেল এখানে রুম থেকে, আর তার পিছু পিছু যেতে থাকলো আকাশ এবং ঈশিতা। সঞ্জিতা শিকদার এবং মায়াকে চলে যেতে দেখে ঈশিতাও কোনো কথা না বাড়িয়ে তাদের সাথে রওনা হলো। কিন্তু আকাশ বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করলো সঞ্জিতা শিকদার এবং মায়াকে। তবে আকাশ অনেক চেষ্টা করলেও সঞ্জিতা শিকদারের দৃঢ় মনোবলের সঙ্গে আর পেরে উঠল না। সঞ্জিতা শিকদার শেষমেশ আকাশকে এটা বলে থামিয়ে দিল যে, তোমার সে আমার বয়স এবং অভিজ্ঞতা দুটোই অনেক বেশি, তাই আশা করব তুমি আমাকে কোনো কিছু বোঝাতে আসবে না। আমি কি করছি না করছি সে সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। কথাগুলো বলে সঞ্জিতা শিকদার মায়া এবং ঈশিতা যে ফ্ল্যাট থেকে বের হতে নিল, তখন ইহানের রুম থেকে ভাঙচুরের শব্দ আসতে শুরু হলো। সেই শব্দ শুনে সঞ্জিতা শিকদার না থামলেও মায়ার পা থেমে গেল। মায়াকে দাঁড়িয়ে পড়তে দেখে সঞ্জিতা শিকদার ফিরে তাকালো মায়ার দিকে, আর মায়া করুণ চোখে তাকিয়ে রইল ইহানের রুমের দিকে।
তখনই সানজিদা শিকদার মায়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল, দেখ মায়া, জীবন মানুষকে বারবার সুযোগ দেয় না। তোর হাতে এটাই শেষ সুযোগ নিজের মূল্য প্রকাশের। একজন মা হিসাবে আমি কখনোই চাই না যে আমার সন্তান কারো কাছে সস্তার পণ্য হিসাবে সারা জীবন থেকে যাক। মায়া আবার ছলছল চোখে সানজিদা শিকদারের দিকে তাকিয়ে বলল, কিন্তু আম্মু, যদি উল্টাপাল্টা কিছু হয়? মায়াকে নিজের কথা শেষ করতে না দিয়ে সানজিদা শিকদার বলে উঠল, এটা তেমন কোনো ব্যাপার না। আমার এই ছেলেটা বরাবরই জেদি। এগুলো নতুন কিছুই না। তুই নিশ্চিন্তে চল আমার সাথে। এই কথা বলে সানজিদা শিকদার মায়া এবং ঈশিতাকে নিয়ে বেরিয়ে পড়ল শিকদার বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার সময় আকাশকে বলে গেল ইহানের খেয়াল রাখতে। মায়াদের শিকদার বাড়িতে আসতে আসতে রাতের প্রায় 10টা বেজে গিয়েছিল। আর এখন সময় রাত্র 12টা। মায়ের মনটা আজ ভীষণ খারাপ। তাই সে সানজিদা শিকদারের কোলে মাথা রেখে শুয়ে আছে। আর সানজিদা শিকদার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখনই হঠাৎ মায়া সানজিদা শিকদারকে জিজ্ঞেস করলো, আম্মু, এতটা কঠোর হওয়া কি উচিত হলো আমার? মায়ের কথা শুনে সানজিদা শিকদার রাগে জ্বলে উঠে দাঁতে দাঁত চেপে বলল, গত 5টা বছর পেলে পুষে বড় করলাম আমি, আর এখন আমার ছেলে আসতে না আসতেই তোর কাছে আমার সিদ্ধান্ত ভুল মনে হচ্ছে? তোর তো দেখছি এখন থেকে জামাইয়ের জন্য দরদ উতলে উঠছে। আমি তোকে রাজরানী বানিয়ে রাখতে চাইছি, আর তুই আমার ছেলের চাকরানি হয়ে সারাটা জীবন পার করে দিতে চাইছিস। তাহলে আমার আর কি দরকার কাবাব মে হাড্ডি হওয়ার? যা যা খুশি করগে। সানজিদা শিকদার রেগে যেতে দেখে মায়া উঠে সানজিদা শিকদারের গলা জড়িয়ে ধরে বলল, রাগ করো না প্লিজ আম্মু, তুমি যা বলবে তাই করব, যেভাবে বলবে সেভাবেই চলবো, তবুও প্লিজ রাগ করো না। আসলে সানজিদা শিকদার যখন মায়েদের ফ্ল্যাটে গিয়ে মায়ের মুখ থেকে সব কিছু শুনছিল, তখন মায়ের বিধ্বস্ত অবস্থা দেখে ইহানের রুমে মায়াকে নিয়ে যাওয়ার আগেই সে মায়াকে ইহানের সম্পর্কে সব সত্য বলে দিয়েছিল। আর ইহানের গলা বলে যোগ্য জবাব দিতে সে মায়া এবং ঈশিতাকে নিয়ে প্ল্যান সাজায়। ওদিকে ঈশিতার আজ সারাটা দিনই ভীষণ মন খারাপ ছিল। সেই সুবাদে ঘুমও চোখের দ্বারা দেখছিল না। আর এরই মাঝে হঠাৎ বাহিরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তাই ঈশিতা মন ভালো করার জন্য এই মাঝরাতে বেলকনিতে চলে যায় বৃষ্টি বিলাসের জন্য। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অচেনা সঙ্গিনী, লিখেছেন মেহেরিন মেধা। গল্পটির এটা দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।